আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সঙ্গে জানাচ্ছি যে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে আপনাদের খুবই পরিচিত এবং খুবই প্রিয় লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং এটাও আশা করি আপনি ভালো আছেন। জি, আমি ভালো আছি। আপনাকে ধন্যবাদ এবং শুনতে পাচ্ছি। অজয় দা, আমি একটা প্রসঙ্গ আজকে সকালে আমি দেখেছি, এটা সোশ্যাল মিডিয়ায় আমি পেয়েছি। তো আমি মনে করি যে দেশের অনেক বড় বড় ঘটনা আছে, কিভাবে ইলেকশন হবে, কিভাবে রাজনৈতিক দলগুলি জোট করবে, কিভাবে পত্রিকাতে হামলা হবে, মিডিয়াতে হামলা হবে, সবকিছু আছে। কিন্তু এগুলোর সঙ্গে আমি একটা, হয়তো ছোট ঘটনা, কিন্তু মতো দু লাইনে একটা নোটিশ আমার চোখে পড়েছে। আমি এটা নিয়ে আলোচনাটা আজকে করতে চাই। আজকে সকালে আমি একটা নোটিশ দেখলাম। সেই নোটিশটা 20 তারিখের, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নোটিশ। বিশ্ববিদ্যালয়ের নামটা কিন্তু আমার খুব পছন্দ, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তারা একটা বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছেন। ওনার যে রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ, অবসরপ্রাপ্ত, উনি ওনার স্বাক্ষরিত একটা নোটিশ। সেখানে আমি দেখতে পাচ্ছি লেখা যে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে শুধুমাত্র সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠিত হবে না। আমার প্রশ্ন হলো, দেশে কি এমন বর্তমান পরিস্থিতি আছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না? ঠিক আছে। আমি প্রথমেই আপনাকে একটা কথা বলি যে সংস্কৃতির উপর আঘাতটা আমার কাছে তো নতুন মনে হচ্ছে না, বরং এই যে ঘোষণা দিয়ে বলছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, তার সাথে আপনি একটা জিনিসের যোগসূত্র খুঁজেন। যে কোনো জিনিস এখন ভাঙচুর হয়ে গেছে একটা স্বাভাবিক নিয়ম। এই যে ধরেন আমরা কথা বলছি, কথা বলার মধ্যে একটা বিপদ আছে। আমি তো আপনাকে আগেও বোধহয় বলেছিলাম যে স্বাধীনতার পরপর আফসালের একটা ছড়া খুব বিখ্যাত হয়েছিল যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এখন প্রশ্ন হচ্ছে, যতবারই আমরা নিজেদেরকে স্বাধীন বলছি ততবারই আমাদের কণ্ঠরোধ হচ্ছে, কথা বলতে দিচ্ছে না। এই যে আমি আপনি কথা বলছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রসঙ্গে যাওয়ার আগে বলি, এক একটা ওয়েভ এসে, তরঙ্গ এসে আরেকটা জিনিসকে নিষ্প্রভ করে দেয়। দেখেন আনিস আলমগীর কিন্তু হারিয়ে গেছে। আনিস আলমগীরের প্রসঙ্গটা আস্তে করে চাপা পড়ে গেছে। এইভাবে আপনি দেখবেন আউটস্পোকেন, সে নিজেকে কিন্তু আউটস্পোকেন আলমগীর নামে একটা একটা ইয়েও করেছিল, পেজও করেছিল, একটা পেজও করেছিল যে দ্য পিপল হু আর আউটস্পোকেন, তাদের কথা বলতে দেওয়া হবে না। এই যে আপনি বলছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা, এটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। অন্য সবকিছু হবে ধরেন, কিন্তু গান আর হবে না, নাচ আর হবে না, কিংবা কবিতা আর হবে না। এইটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি ইঙ্গিতটা কি, কেন স্থগিত করা হলো। আপনি যেটা বললেন, কি এমন বিশেষ পরিস্থিতি, এবং যেখানে একজন সাংস্কৃতিক উপদেষ্টা আছে তাহলে তাকে রাখার দরকার কি, তাই না? আপনি যদি সংস্কৃতি না করেন তা সাংস্কৃতিক উপদেষ্টা দিয়ে লাভ কি? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনার সংস্কৃতির উপর আঘাত তখনই আসে, আপনি আমরা আমাদের বয়স হয়েছে, আমরা জানি তত ততক্ষণই আমরা নিরাপদ থাকি যতক্ষণ না সংস্কৃতির উপর আঘাত আসে। কারণ আপনাকে আমি এর আগেও এই অনুষ্ঠানে একবার বলেছিলাম যে আমাদের ঘুরে দাঁড়ানোর যে তিনটা বিষয় থাকে তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে সংস্কৃতি। বাঙালির ঘুরে দাঁড়ানোর যে তিনটা বিষয়, তার নৃতত্ব যে পরিচয়, নৃতাত্ত্বিক যে পরিচয়, আরেকটা হচ্ছে তার ভাষা, আরেকটা হচ্ছে তার সংস্কৃতি। এখন সংস্কৃতিকে যদি আঘাত করে তাহলে দেখবেন আমাদের এই পরিচয় এবং ভাষাও আঘাতপ্রাপ্ত হচ্ছে। এবং দেখেন, সংস্কৃতিরও তো একটা রকম ফের আছে। আপনি খেয়াল করেন, এই বিভিন্ন দেশ থেকে যারা উল্টাপাল্টা, আমি উল্টাপাল্টা বলবো না, যারা ধরেন উদ্দীপনামূলক গানের নামে রক গান, জ্যাজ গান, এইসব গান করে, হার্ট বিট করে ড্রাম বাজে, ওইসবগুলো কিন্তু অ্যালাউড আছে, ওগুলো হচ্ছে কিন্তু। এখন আপনাকে এই বরেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দিচ্ছে না। তার মানে কি, 70 দশকে আপনার মনে আছে আমাদের দেশে প্রিন্সেস নামানো হয়েছিল, বিভিন্ন জি, যাত্রা দলে যাত্রা। প্রিন্সেসরা নাচতো রাইট, এবং রাইট। সেটাকেই সংস্কৃতি বলা হতো। তখন আমি একটা ছড়া লিখেছিলাম আপনার, যে সংস্কৃতি মানে যদি লাকি খান নাচা, দেশ তবে দেশ নয় বানরের খাঁচা। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে আমাদেরকে
বানরের খাঁচায় ভরে রাখা হচ্ছে যে তোমরা বানর, এটার ভেতর লাফাবে, এটা থেকে বেরিয়ে আসতে পারবে না। বাট আমি মনে করি এটা অনেক অ্যালার্মিং। আপনি জানেন যে নালন্দা স্কুলটা ধ্বংস করা হয়েছে কিন্তু, হ্যাঁ। এখন আমরা যদি ইতিহাস ঐতিহ্যের হালকা কথা না বলে যদি গভীর কথা বলি, নালন্দার সাথে বাঙালির আত্মার সম্পর্ক, অতীশ দীপঙ্করের সম্পর্ক, তাই না? সেখানে ওয়াহিদুল হক ছিলেন, সেখানে সঞ্জিদা খাতুন ছিলেন। মানে কি, এই মানুষগুলো তো মহিরুহ। তারা যে মহিরুহ হয়ে উঠেছিলেন তার কারণ হচ্ছে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি। ওই জায়গায় যদি আঘাত করে তাহলে কার লাভ এটা বুঝতে হবে। কারা এটা করতে চাচ্ছে, কাদের লাভ, কোন সংস্কৃতি তারা ইম্পোর্ট করতে চাচ্ছে, কোন সংস্কৃতি ইম্পোর্ট করে আমাদের সংস্কৃতিকে বন্ধ করতে চাইছে, এটা বুঝতে না পারলে কিন্তু বরেন্দ্রের মতো আগামীতে দেখবেন গজেন্দ্র নগেন্দ্র সব বন্ধ হয়ে যাবে। কারণ এই নামগুলোর মধ্যে কিন্তু বাঙালির গন্ধ আছে। এই যে বরেন্দ্র নামটি অত্যন্ত সুন্দর নাম, বরেন্দ্র অঞ্চল, এটি না, এটি তো পুরাতাত্ত্বিক একটা বিষয়, এটা তো পুরাতাত্ত্বিক একটা বিষয়। এই বিষয়টাকে, এই নামটা যে রেখেছে এটাই তো যথেষ্ট। এবং গত কয়েকদিনে ধরেন, আমরা অনেকদিন পরে কথা বলছি, কারণ গত কয়েকদিনে যা ঘটেছে এটা আসলে ডিপ্রেসিভ, এটা তো নেওয়া যায় না। ধরেন আপনি কথা দেখেন, বলবার জন্য, আপনি যে কথাটা বলেন যে গত কয়েকদিন ধরে যা ঘটেছে, এই এই যে নোটিশটা আমি আপনাকে পড়ে শোনালাম, এখানে কিন্তু একটা খুব মাত্র একটা বাক্যের নোটিশ কিন্তু, বাট সেখানে আরেকটা কথা বলা হয়েছে কি, এখানে একটা আমি তিনটা শব্দ পড়ি: দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা। আর বর্তমান পরিস্থিতিটা কি আসলে? এক্স্যাক্টলি, সেটা তো ক্লারিফিকেশনের প্রয়োজন আছে না। বর্তমান পরিস্থিতি কি শুধু সংস্কৃতির বিরুদ্ধে? বর্তমান এতে মনে পরিস্থিতি হচ্ছে যে, হ্যাঁ, যে ছেলেগুলো টিচারদেরকে অপমান করছে এবং বলছে যে এই ডিনদেরকে আমি পদত্যাগ করিয়ে ছাড়বো, দেখেছি না আমরা, হ্যাঁ, লিস্ট আপনি নিয়ে এই গেছে কথাটা বলেন, ওটাও রাজশাহীতে, ওটাও কাকতালি হবে রাজশাহীতে। রাজশাহীতে। রাজশাহীর তো আপনার রাকসু জিএস বলতেছে যে 6 জন ডিনকে উনি পদত্যাগ করাবেন, পদত্যাগ, তার সিগনেচার, তার সবকিছু নিয়ে কি লিখতে হবে তাদের খুঁজতেছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আপনি কিভাবে, একটা স্টুডেন্টের কি এটা কাজ? রাকসুর মানে একটা ছাত্র সংসদের জিএসসির কি এটা কাজ? এবং বিশ্ববিদ্যালয়ে কি হবে না হবে এটা কি সরকার বুঝবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝবে না? এটা কি বোঝায়? প্রশ্ন হচ্ছে আপনার উপাচার্য আছেন, উপাচার্যের উপরে যাকে আমরা আচার্য বলি, আমাদের রাষ্ট্রপতি আছেন, তাই না, সবাই আছে। এই গভর্নিং বডিকে পাশ কাটিয়ে এই যে আপনি মানে এটা তো বলতে যাওয়া, বললাম তো, বিপজ্জনক। এই 71টা তো, এই ডিসেম্বরটা তো 71 ডিসেম্বরকে মনে করিয়ে দিচ্ছে বারবারই, বারবারই ওই জায়গায় ফেরত নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাই না? এবং বহু আগে আমরা সতর্ক করেছিলাম কিন্তু, এই যখন আমাদের আগের প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, ফ্যাসিস্ট বলেন বা পলাতক বলেন, যাই বলেন, তিনি যখন ছিলেন, আমি ব্যক্তিগতভাবে বলেছি এবং আপনারা সবাই, আমরা সবাই বলেছি যে এখন থেকে যদি এটাকে টাইট করা না হয়, এটার যদি দেখভাল করা না হয়, সংস্কৃতিকে যদি নির্জীব করা হয়, তাহলে এক সময় রুখে দাঁড়ানোর পথ পাওয়া যাবে না। এখানে একটা সিগনিফিকেন্ট ইস্যু হচ্ছে, সংস্কৃতির ভেতর দিয়ে যারা আসবে বা যারা জাগবে বা যারা কথা বলবে, গান করবে, তারা বাংলাদেশের কথা বলবে। আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা বলছি। তারা আমাদের লালন ফকিরের কথা বলবে, হাসন রাজার কথা বলবে, রবীন্দ্রনাথ নজরুলের কথা বলবে। এগুলোকে যারা ভয় পায়, আপনি খেয়াল করবেন, এগুলোকে যারা ভয় পায় এবং যাদের হিডেন এজেন্ডা হচ্ছে আমাদের সঙ্গীত পরিবর্তন, আমাদের নজরুলের অপমান, আমাদের ডিএল রায়ের অপমান, সেই মানুষগুলো কিন্তু এটার পেছনে কাজ করছে। এবং যে জিনিসটা আমাদের বুঝতে হবে, আমি যেটা বিস্মিত হই, ধরেন আজকে আমরা যখন কথা বলছি, আজকে বাংলাদেশে অনেক নাই হয়ে যাওয়া মানুষ, অকারণে হারিয়ে যাওয়া মানুষদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। আজকে তার জন্মদিন, হ্যাঁ। আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন এই মানুষটি সবসময় কিন্তু সংস্কৃতির পক্ষে কথা বলেছে, খেয়াল করবেন। তার ভুল থাকতে পারে, অবশ্যই তার ভুল থাকতে পারে, তার একটা সাইড থাকতে পারে, তার একটা আপনার কি বলে সমর্থন থাকতে পারে, অসমর্থন থাকতে পারে। আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি, দেখেন তার বিরুদ্ধে কি বলা হয়েছিল, কুৎসাগুলি, তার লেখা না, তিনি ওইখান থেকে থিসিস চুরি করেছেন, ওইখান থেকে এটা এ করেছেন, এই বলে 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 কুৎসা করে 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 তাকে আইসোলেটেড করা হয়েছিল। আজকে দেখেন তার নকল নিয়ে কিন্তু আর কোনো কথা নাই, তার থিসিস নিয়ে কোনো কথা নাই, কারণ তিনি আর জায়গায় নেই, তাকে সরাতে পারলেই হলো। এটা একটা সিম্বল, আমি বারবার বলছি আপনাকে, এটা একটা সিম্বল। এই মানুষগুলো যদি সরে যায়, সংস্কৃতির মানুষগুলো যদি নিষ্প্রভ হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের আসলে বাংলাদেশ হিসেবে টিকে থাকা মহা মুশকিল হয়ে যাবে। এইটা আপনার দেখেন, আপনি তো জানেন সবই, সেই 52 থেকে
আপনার অত দূরে আমরা না যাই, 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে বাংলাদেশে কিন্তু পথনাটক একটা সাংঘাতিক ভূমিকা রেখেছিল। আজকে কোনো পথনাটক হয় না। হ্যাঁ, আজকে হয় না কিন্তু। আপনার এই যে দলে দলে মানুষ বেরিয়ে হারমোনিয়াম গলায় ঝুলিয়ে গান করেছে, সেগুলোর একটা শক্তি ছিল, উদীচীর একটা শক্তি ছিল। আমি তো মনে করি ধরেন আপনি 50,000 বারও যদি 32 নম্বরে আক্রমণ করেন, সেটা যদি রাজনৈতিক হয়েও থাকে, বা আমি ধরে নিলাম রাজনীতির একটা অংশ, ছায়ানটার উদীচী তো রাজনীতির অংশ নয়। হ্যাঁ, উদীচী শব্দের অর্থ কি এবং উদীচী কারা প্রতিষ্ঠা করেছিল, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির প্রাণ, বীজতলা। সেই জায়গাগুলো যদি নষ্ট করা হয়, তাহলে এমনিই দেখেন যে যেটাকে আমরা জেনারেশন জেড বলি বা জি বলি, যেটা একেবারে ইয়াং, তাদের মধ্যে এমনিতেই বাঙালিত্ব বোধের অভাব আছে, এবং এই অভাবের জন্য আমরা নিজেরাও দায়ী, তাই না? আমরা চেয়েছি ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, ছেলে ও লেভেল এ লেভেল পাস করুক, কিন্তু ছেলের সাথে আমাদের রুটসের যে যোগাযোগ, আমাদের শিকড়ের যে যোগাযোগ, সেই যোগাযোগটা আমরা রাখতে চাইনি অথবা রাখতে পারিনি। আজকে সেই কারণে ধরেন ওই ফাঁকা জায়গাটা কিন্তু আমরা যাদেরকে মৌলবাদ বলি কিংবা যাদের উগ্রপন্থী বলি, অন্ধ বলি, তারা দখল করেছে, এবং তারা যে আমাদের সংস্কৃতিটাকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, এটা আমি তো আশ্চর্যের কিছু দেখি না। কিন্তু কর্তৃপক্ষ যখন এরকম একটা নোটিশ দেয়, তখন আমাদেরকে দুটো জিনিস মানতেই হবে, হয় তারা চাপের মুখে করছে, অথবা তারা এটাতে সায় দিচ্ছে। নিশ্চয়ই যে কোনো একটা সত্য। সায় না দিয়ে বা কি করবে একজন, মানে আপনার ছাত্র সংসদের জিএস, সে যদি সিদ্ধান্ত নেয় ডিনকে থাকবে, ডিনদেরকে সরাতে হবে, এবং সেটা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তাহলে সিদ্ধান্ত না নিয়ে কর্তৃপক্ষ কি করবে? আবার ধরেন আগামীতে উনি তো ডিন 6 জনকে বাদ দিচ্ছেন, কারা ডিন হবেন সেটাও যদি উনি সিদ্ধান্ত দেন, দিতেই পারেন, যিনি বাদ দিতে পারেন তিনি আবার নিয়োগ দিতে পারেন। এখন যদি দিয়ে দেন, তার সেই শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, তার সেই মানে আছে কিনা, এগুলি কেউ দেখেন না, ওনার মনে হয়েছে উনি ডিন হওয়ার যোগ্য, অতএব ডিন হয়ে যাবেন। যদি এরকম হয়, সেটাকে আপনি কোন নিয়ম বলবেন? এটা কি হবে? এই নিয়মটা হচ্ছে আপনার, এখন লড়াইটা হচ্ছে ডিন ভার্সেস জিন, কারণ এরা তো জিন পরিতে বিশ্বাস করে, বুঝছেন? এখন ডিন ভার্সেস জিন যদি আপনার ফাইট হয়, তাহলে গায়েবী জিন জিতবে। হ্যাঁ, কারণ এরা তো জিনের প্রতিনিধি। আপনি দেখেন না, এক একটা ওয়াজ যে হয়, মানে যারা ধর্ম ব্যবসায়ী, প্রকৃত ধার্মিকরা তো অন্য জিনিস, তারা প্রার্থনা করে, তারা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করে, তারা তো ধার্মিক মানুষ। কিন্তু এরা তো সারাক্ষণ আপনার উল্টো কথা বলার জন্য এসছে। এই জিনবাদীদের সাথে ডিনবাদীদের লড়াই শুরু হয়েছে। এবং আমার প্রশ্ন হচ্ছে, ডিনকে যারা রক্ষা করবার কথা, বা ডিন যেভাবে রক্ষা করতে পারেন, রক্ষা হতে পারে তার, সেই সুরক্ষা বলয় আমরা কেন ভেঙে দিয়েছি? আমরা তো ভেঙে দিয়েছি, আমরা ভেঙে ফেলেছি। আমরা সমালোচনা করলেই বলে কি এখন সমালোচনার সময় না। আর এখন যদি সমালোচনার সময় না হয়, এখন যদি রেকটিফিকেশনের সময় না হয়, পাছার কাপড় তো খুলে গেছে, এরপর তো আর কিছু বাকি রইল না, তো তখন পালাবে কোথায়, তাই না? এখন দেখেন, আমরা সবসময় বলছি যে বাংলাদেশে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ সংস্কৃতি চায়, বেশিরভাগ মানুষ শিক্ষা চায়, কিন্তু বেশিরভাগ মানুষ তো বোবা হয়ে আছে। বোবা হয়ে থাকবে না, কারণ সাধারণ মানুষ যারা, আমরাই যখন কথা বলি, ধরেন আমরা সংযতভাবে কথা বলতে হচ্ছে, কারণ কি আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা আছি, তাই না? মানুষের উপর মানুষের যে আক্রোশ, এই আক্রোশ কিন্তু আমরা আগে দেখিনি। আপনি যখন বললেন যে জিএস বিপি এদের কথা, আমাদের আমলে আমরা যখন বড় হচ্ছি, 4 খলিফা ছিলেন না? নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ ছিলেন না? তারা রাজনীতি করেনি, তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেনি, তারা বঙ্গবন্ধুর আজীবন সদস্যপদ ছিঁড়ে ফেলেনি, ডাকসুতে অনেক কিছু করেছে, কিন্তু সবকিছু একটা ডেকোরামের মধ্যে ছিল। একটা পর্যায়ের পরে তারা কিন্তু আর যেত না। এটাই হচ্ছে পলিটিক্স, এটাই হচ্ছে নিয়ম। এখন যেটা হচ্ছে, না, আমার কথা শুনতে হবে, আমি যেটা বলছি সেটাই করতে হবে। এই যে দখলদারিত্ব, আমি মনে করি এক, আমরা কিন্তু, আমার কাছে যেটা সবচেয়ে মোস্ট আইরনি মনে হয়, যেটা আমার কাছে কৌতুক মনে হয়, যে বলা হলো ফ্যাসিস্ট এবং একনায়ক স্বৈর শাসক, এদেরকে সরানো হচ্ছে, এদের সরিয়ে এটা এসছে। এখন আপনারা যা করছেন তাও তো একনায়কতন্ত্র, তাই না? আপনি তো এটা ইয়ের কাছে বিচার দিতে পারতেন, আপনি কর্তৃপক্ষের কাছে এই নামগুলো দিয়ে বিচার দিতে পারতেন, যে তাদের এরকম গণবিরোধী ভূমিকার জন্য তাদের বরখাস্ত করা হোক। কিন্তু সেটা না করে আপনি একটা লিস্ট নিয়ে বলতেছেন যে এদের 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 বের করে দিতে হবে, এবং ওই বেচারারা ভয়ে বলেছে যে হ্যাঁ আমরা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাচ্ছি। তার মানে পরিস্থিতি কতটা গভীরে গিয়েছে, এটা চিন্তা করেন আপনি।
আবার খেয়াল করেন এই ইউনিভার্সিটির একজন শিক্ষক, ফিজিক্সের শিক্ষক, তিনি কিন্তু বলে দিলেন যে বেগম রোকেয়া মুরতাদ কাফের। আপনি নিশ্চয়ই খেয়াল, ওইটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। দেখেন, বেগম রোকেয়া মুরতাদ, বেগম রোকেয়া কাফের, এটা তো বেগম রোকেয়া নিজেও জানতেন, ঠিক আছে না? আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলি। বিদ্যাসাগর মশাই সবাইকে মদ খাওয়ার জন্য, মানে মদ খাওয়ার জন্য না, সাহায্য করতেন, বুঝছেন? যেই আসতো সাহায্য করতেন। তো গল্পটা দুইটা পার্ট। একটা পার্টে হচ্ছে একজন এসে তাকে বলতেছে যে আপনাকে এই ওই বাবু খালি গালাগালি করে, বিদ্যাসাগর কিছু বলে না। এরকম কমপ্লেন করতে করতে লোকটা অসম্ভব বিরক্ত হয়ে গেছে। বলে যে আমি যখনই এসে বলি ওই লোকটা আপনাকে গালাগালি করে, তখনই আপনি একটা খাতা উল্টান, কারণ কি? বলে খাতা উল্টাই কেন? আমি যাদের কাছে টাকা পাই ওই লিস্টে ওর নাম নাই, তাইলে ও আমার গালাগালি করবে কেন? বুঝছেন? এটা এটা গেল এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে তারা সবাই মিলে কমপ্লেন করলো যে আপনি মধুসূদনকে নিয়মিত টাকা দিচ্ছেন, মাইকেল মধুসূদনকে, সে তো সব মদ টদ খেয়ে উড়িয়ে ফেলছে, আপনি কি এটা খবর রাখেন? তখন উনি বলেছিলেন যে মধুসূদনের মতো তুমি একটা মেঘনাদ বধ কাব্য লিখে আনো, সনেট লিখে আনো, তারপর আমি তোমাকেও টাকা দিব। ও মদ খেলে ও যা করে। এখন কথা হচ্ছে আপনার বেগম রোকেয়া হয়ে দেখাও। এই যে সুলতানাস ড্রিম যেটা ইউরোপে পাঠ্য হয়েছে, ইউরোপ হচ্ছে সভ্যতার সূতিকাগার, তাই না? জি, জি, ইউরোপ জি। সেটাকে পাঠ্য করেছে। আমি তো বিস্ময়ে হতবাক হই। এই বেগম রোকেয়া, আরো জালি মাতব্বর, লালন ফকির, সুফিয়া কামাল, এরা আমাদের দেশে জন্মেছিলেন। আমি তো বিস্মিত হই। বেগম রোকেয়ার যে প্রাগ্রসর চিন্তা, আপনি চিন্তা করতে পারেন, ওই মহিলা সেই সময় বলছে, বিবেকানন্দের কাছ থেকে ধার নিয়ে ভাষা, বলছে দুইটা ডানা, একটা ডানা উড়ে বেড়াবার জন্য, আরেকটা ডানা যেন কল্পনার হয়। চিন্তা করতে পারেন আপনি? এই মহিলাকে আপনি মুরতাদ বলছেন মানে? আমি আমি জানি না কে বলেছে। উনি যদি সত্যিকারের শিক্ষক হয়ে থাকেন, তার উচিত হবে আবার বেগম রোকেয়াকে পাঠ করা, এবং আবার পাঠ করা, আবার পাঠ করা, যতদিন না তার চিত্ত শুদ্ধ হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জি, আমি রাজনীতির দিকেই যাই, একটু অল্প করে যাবো একটু। সেটা হলো ঠিক রাজনীতিও না। গতকালকে আহ সাংবাদিক পরিষদ, সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিক যে ইয়ে আছে, সংগঠন আছে নোয়াব, তারা একটা যৌথ সভা করেছিল মবের বিরুদ্ধে। এটা বেসিক্যালি করা হয়েছিল প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে যে আক্রমণ, তার প্রতিবাদে। সেখানে পলিটিক্যাল লিডাররা ছিলেন, সেখানে আপনার ইয়েরা ছিলেন, এই সাংবাদিকরা ছিলেন, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত লোক, সুপরিচিত লোকজন ছিলেন। তো ওখানে নাহিদ ইসলাম, মানে এনসিপির যিনি আহ্বায়ক, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন এই যে মিডিয়ার উপর হামলাটা হয়েছে, এর সঙ্গে সরকারের একটা অংশ জড়িত। এখন উনি নিজেও কিন্তু এই সরকারের একসময় অংশ ছিলেন, কাজে জি, উনি জানেন সরকার কিভাবে কাজ করে। এখন ওনার যে এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যদি এমন হয় যে আসলে সরকারের কোনো কোনো উপদেষ্টা এর সঙ্গে জড়িত ছিলেন, এটা আবার সন্দেহটা আরো ঘনীভূত হয় এই কারণে যে যে নুরুল কবির সাহেব, নিউজের সম্পাদক, উনি ডেইলি স্টারে গিয়েছিলেন এবং ওখানে যে উনি কি দেখেছেন এই অভিজ্ঞতা বর্ণনা করতে, যে একটা টেলিভিশন উনি বলেছেন যে উনি এই গত 1.5 বছরে যত উপদেষ্টাকে ফোন করেছিলেন, তার চেয়েও বেশি টেলিফোন উনি ওই দিন করেছিলেন এইটাকে থামানোর জন্য, ফোর্স পাঠানোর জন্য, কিন্তু উনি কোনো সাড়া পাননি। একদিকে উনি বলছেন উপদেষ্টারা কোনো সাড়া দিচ্ছেন না, আরেকদিকে নাহিদ ইসলাম বলছেন এর সঙ্গে সরকারের একটা অংশ জড়িত। আপনি কি বলবেন? এখানে আমি একটা কথা বলি আপনার। প্রথম কথা হচ্ছে, মাহফুজা নাম সাহেবকে আমি বিশ্বাস করতে কিঞ্চিত হলেও রাজি আছি, এবং তিনি যেটা বলছেন ঠিক আছে। কিন্তু আপনি যখন প্রথম আলোর কথা আসবেন, আমি আমার একটা ফেসবুক ছড়ায় লিখেছি যে পোড়া এই কাণ্ড দেখে হাসে ইট কাঠ বালু, এই কাণ্ড হাসে ইট কাঠ বালু, এখন সে দেখছে মালিক নিজেই খায় ঘর পোড়া আলু। যার ঘর পুড়ছে সে যদি সে পোড়া আলু খায়, আপনি কিভাবে? কারণ আমি এই কথাটা কেন বলেছি জানেন? কোন সময় তারা বলতে পারেনি এই ঘটনা কারা ঘটিয়েছে, তারা জানে, কিন্তু তারা বলতে সাহস পাচ্ছে না বা বলতে চাচ্ছে না। বলছে কি এইরকম সেরকম, মানে আপনার একটা কথা আছে, স্টিক বুশকে পেটানো, মানে জঙ্গলকে লাঠি দিয়ে পিটালে তো আপনি আপনার যে টার্গেট সেটা খুঁজে পাবেন না। গভীর জঙ্গলে আপনি ইট গুতাই লাঠি দিয়ে গুতাতে পারেন, কিন্তু পাবেন না। তারা তো সে কাজটা করেছে। আমি একটু সিরিয়াস কথায় আসি। সিরিয়াস কথাটা হচ্ছে বাংলাদেশে
এই যে আপনি একটু আগে বরেন্দ্রর কথা বলতে গিয়ে বললেন যে কি এমন কি এই হয়েছে যেটা করতে হবে। ঠিক একইভাবে আমার প্রশ্ন হচ্ছে, কি এমন যুদ্ধংদেহী পরিস্থিতি দেশে হয়েছে, কি এমন হয়েছে যে বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় পত্রিকা বাংলা ইংরেজি তা দুই একদিনের পত্রিকা প্রকাশ করতে পারলো না? এই ঘটনা কি মানুষের জানার অধিকার নাই? সংবাদপত্রের ট্রান্সপারেন্সি মানে কি? আপনাকে তো এটা বলে দিতে হবে। এই কারণে পারেনি। আপনি জানেন যুদ্ধের সময় যখন বিভিন্ন পত্রিকা অফিসে বোমা হামলা হয়, তারা অন্য জায়গায় গিয়ে বুলেটিন বের করে বলে যে আমাদের অফিসে বোমা হামলা হয়েছে, এই জন্য আমরা পারি নাই। সেই ট্রান্সপারেন্সি এরা দেখাতে পারে নাই। এটা আমি বলবো যে সে স্বচ্ছতা আমরা পাইনি। এবং অবশ্যই পত্রিকা অফিসে হামলা, সংবাদপত্র হামলা, মিডিয়া হামলা নিন্দার ব্যাপার, ঘৃণার ব্যাপার এবং জঘন্য ব্যাপার। কিন্তু এই যে বলছেন, এই যে নুরুল কবির সাহেব যে বলছেন যে উপদেষ্টারা সাড়া দেয়নি, তা নাম প্রকাশ কর, কেন, তারা কি বলতে চেয়েছে এবং না বলে থাকলে এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি? আমরা তো জানি যে দ্য ফোর্থ স্তম্ভটাই হচ্ছে জাতির চারটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে মিডিয়া। আপনারা যদি নড়বড়ে হয়ে যান, পড়ে যান, মানুষ ভরসাটা পাবে কোথায়? আলো নাম আছে তার সাথে, এবং আপনাদেরকে আমি বলবো, আপনারা আবেগ, ঈর্ষা, এই চারটে জিনিস থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে যদি দাঁড়িয়ে যান, আপনাদেরকে নারালে কিন্তু একদিন নিচে জবাই করবে, একদিন ছাগল জবাই করবে, একদিন আগুন দিবে, ওই আগুনে ওই ছাগল পুড়িয়ে রোস্ট করে এবং খেতে খেতে বলবে যে ছাগলটা কিন্তু টেস্ট হয়েছে, আমার বাড়ি পুড়ে গেলে কি হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে অজয় দাশগুপ্তের বিশ্লেষণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।